রাঙামাটি, যার প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের কারণে খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। পাহাড়, নদী, ঝর্ণা, লেক বেষ্টিত 14টি জনগোষ্ঠী বসবাসের দেশের সর্ববৃহৎ এই জেলার নাম স্মরণ করলেই যেন চোখের সামনে ভেসে আসে অপরূপ কাপ্তাই লেকের দৃশ্য। আর তাই তো এবার কাপ্তাই লেকে ভেসে ভেসে দেখব অপরূপ রাঙামাটির সকল দর্শনীয় স্থান। পুরো ভিডিও জুড়ে তুলে ধরব থাকা, খাওয়া, যোগাযোগ সহ এখানে ভ্রমণের প্রয়োজনীয় সবকিছু। এইবার একটু বড় আম নিয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি নির্মাণনগর বৌদ্ধবিহারের চূড়ায়। এখন রয়েছি একেবারে শুভলং ঝর্ণার কাছেই। তো এই জায়গাটা একেবারে মনে হচ্ছে ভিয়েতনামের মতো। টংঘর রেস্টুরেন্ট, আর এখানে আমরা দুপুরের খাবারের অর্ডার দিয়ে গিয়েছি। তো চলুন ঘুরে দেখি অপরূপা রূপের রানী রাঙামাটি। স্বাগত জানাচ্ছি 10টি ভাষাভাষীর দেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটি থেকে। দর্শক, এটা হচ্ছে রাঙামাটির রিজার্ভ বাজার লঞ্চঘাট, আর এখান থেকেই আমাদের রাঙামাটি ভ্রমণ শুরু হতে যাচ্ছে। রাঙামাটির সবগুলো স্পট ভ্রমণ করার জন্য আমরা এই ট্রলারটি রিজার্ভ করেছি। তো আজকের সারাদিন ব্যাপী ভ্রমণ শুরু করার পূর্বে চলুন সংক্ষেপে জেনে আসি এখানে আসা ও আসার পরের ছোট্ট গল্প। ঢাকার ফকিরাপুল থেকে সেন্ট মার্টিন হুন্দাই রবি এক্সপ্রেসে করে আমাদের গতকাল রাত 10টায় যাত্রা শুরু হয়। এক সপ্তাহ পূর্বে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এখন অধিকাংশ মানুষই ঢাকামুখী, তাই তো আমরা 1800 টাকার টিকিট পেয়ে গিয়েছি 1200 টাকায়। ভোর 5টার কয়েক মিনিট পূর্বেই আমাদেরকে নামিয়ে দেওয়া হয় রাঙামাটির পুরাতন বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে পায়ে হেঁটেই চলে আসি রিজার্ভ বাজার। আর রিজার্ভ বাজারের হোটেল আনিকার এই লেক ভিউ রুমটি নিয়েছি আমরা মাত্র 1000 টাকায়, যেখানে 3 জন খুব ভালোভাবেই থাকা যাবে। তো হোটেল বা রুম মাঝারি মানের হলেও রুমের লোকেশন কিন্তু অসাধারণ। আর এই হোটেলের নাম্বারটি কিন্তু আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এরপর ফ্রেশ হয়েই চলে আসি মানসম্মত খাবারের জন্য সুপরিচিত রিজার্ভ বাজারের হোটেল সুন্দরবনে। আর সকালবেলা খাচ্ছি ভাত, আলু ভর্তা, ডিম কারি আর ডাল। আর খাবার শেষে এখানকার গরুর দুধের চাটি খেতে কিন্তু ভুলবেন না। তো এই ছিল আমাদের এ পর্যন্ত আসার গল্প। এ পর্যায়ে চলুন শুরু করি আমাদের আজকের মূল ভ্রমণ। আমরা সংখ্যায় 3 জন, আর ডান পাশের এই ট্রলারটি আমরা আজকে সারাদিনের জন্য ঠিক করেছি। আর এই ট্রলারটি করে সারাদিন কাপ্তাই লেকে ভাসতে ভাসতে আমরা আজ যা কিছু দেখব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শুভলং ঝর্ণা, শুভলং ছোট ঝর্ণা, নির্মাণনগর বৌদ্ধবিহার, জুম পাহাড়, চাকমা আদিবাসী গ্রাম, ঝুলন্ত ব্রিজ, পলয়েল পার্ক, আদিবাসী মার্কেট সহ আরও টুকটাক কয়েকটি জায়গায়। আর দুপুরের খাবারটি খাবো লেকের মাঝেই অবস্থিত টংঘর রেস্টুরেন্টে। আর এই বোটে আমাদের আজ সারাদিনের জন্য দিতে হচ্ছে 2500 টাকা। তবে আজ শনিবার এবং অনেকটাই বোট কম থাকার কারণে আমাদের কাছ থেকে একটু বেশি নিয়েছে মনে হয়। তবে একটু দরদাম করে নিলে মোটামুটি 2000 টাকাই পাওয়া যাবে। আপনাদের সুবিধার্থে কয়েকটি বোটের নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর বলতে বলতে আমরা এসে পড়েছি আমাদের আজকের প্রথম গন্তব্য। রয়েছি এখন রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। আর আমাদের রাঙামাটি ভ্রমণ শুরু হচ্ছে এই রাঙামাটি ঝুলন্ত ব্রিজ থেকে। আর এই ঝুলন্ত ব্রিজকেই কিন্তু রাঙামাটির সিম্বল হিসেবে ধরা হয়, তাই আমাদের ভ্রমণটা এখান থেকেই শুরু করছি। এই ঝুলন্ত ব্রিজে চাইলে সড়ক পথেও আসা যাবে, আর সড়ক পথে আসলে এখানে প্রবেশের জন্য 20 টাকা এন্ট্রি ফি দিতে হয়। কাপ্তাই লেকের উপর নির্মিত 335 ফুট লম্বা রঙিন এই ঝুলন্ত ব্রিজ কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুটি পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে। যারা আমাদের মতো বোট ভাড়া করে এখানে আসবেন না, অর্থাৎ সড়ক পথে আসবেন, তারা চাইলেও এখানে এসে কাপ্তাই লেকে বোটে চড়তে পারবেন। অর্থাৎ এখানেও বোট ভাড়া পাওয়া যায়, আর আপনার পছন্দসই সময়ের জন্যই এখানে বোট ভাড়া পেয়ে যাবেন। তো এ পর্যায়ে চলুন সেতু পার হয়ে ওপারের পাহাড়টিতে একটু যাওয়া যাক। তো এখানে পাহাড়ি মৌসুমি ফলের পসরা সাজিয়ে বসেছে, যা দেখে লোভ সামলানো কিন্তু আসলেই কঠিন। রাঙামাটির আনারস অবশ্যই মিষ্টি হতেই হবে। আর আনারস খেতে খেতে এই পাহাড়ে বসেও কিন্তু ব্রিজের অসাধারণ একটি ভিউ পেয়ে যাবেন। তো এ পর্যায়ে চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যে। আর আমাদের এর পরবর্তী গন্তব্য হচ্ছে এর কাছাকাছি অবস্থিত পলয়েল পার্ক।
আর এই পলল পার্কেও চাইলে গাড়ি ব্যবহার করে অর্থাৎ সড়ক পথে আসা যাবে। তো নৌপথে এসে ঝুলন্ত ব্রিজের মতো এখানে কিন্তু আর টিকিট না নিয়ে পারা যাচ্ছে না। এখানে প্রবেশের জন্য আমাদেরকে দিতে হচ্ছে জনপ্রতি 40 টাকা। তো নৌপথে আসলে এখানে প্রথমেই চোখে পড়বে এখানকার এই লাভ সিম্বলটি, যার সাথে জড়িয়ে রয়েছে এক করুণ কাহিনী। আমেরিকা প্রবাসী আলাউদ্দিন স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসে 2014 সনের 19 মার্চ। ওই দিনই একটি ইঞ্জিন চালিত বোটে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণকালে আকস্মিক ঝড়ে নৌকাটি দুলে উঠলে লিমা ভয়ে পানিতে ঝাঁপ দেয়। আর এটা দেখে আলাউদ্দিনও হ্রদে লাফিয়ে পড়ে। ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের খুঁজে পায়নি। 3 দিন পর 22 মার্চ পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় আলাউদ্দিন ও লিমার লাশ পানিতে ভেসে ওঠে। আর যে স্থানে তাদের মরদেহ ভেসে উঠেছিল সে স্থানের পাশেই পলল পার্কে নির্মিত হয়েছে এই দেশের প্রথম লাভ লক পয়েন্ট। এখানে আসলে চাইলে 100 টাকা দিয়ে কায়াকিং করারও সুযোগ রয়েছে, তবে এই কায়াকিং বোট নিয়ে কিন্তু মূল লেকের মধ্যে যাওয়া যাবে না। আর এখানে রাঙামাটি ঝুলন্ত ব্রিজের মতো একটি ব্রিজও কিন্তু পেয়ে যাবেন। এই পার্কে কয়েকটি লেক ভিউ কটেজও রয়েছে, যেখানে চাইলে রাত্রি যাপনও করা যায়। এর বাইরে রয়েছে সুইমিং পুলও, যেখানে কটেজে না থাকলেও পেমেন্ট করে স্নান করা যাবে। তবে আমার যেটা মনে হয়েছে এখানে সকালে না এসে বিকেলবেলা আসলে আরও বেশি মুগ্ধতা ছড়াবে এখানকার সৌন্দর্য। তো এ পর্যায়ে চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্যে যাওয়ার পূর্বে আমরা আরেকটি গন্তব্যে যাব, যে জায়গায় আমরা আমাদের দুপুরের খাবার অর্ডার করে যাব। লেকের মাঝে এমন একটি ছোট্ট দ্বীপে আমরা আমাদের দুপুরের খাবার খাবো। খাবারের মান যাই হোক না কেন, ভাবতেই অনেকটা রোমাঞ্চিত হচ্ছি। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতর থেকে বাইরের ভিউ, সত্যিই অসাধারণ। ব্যাম্বো চিকেন বইলা দিয়েছেন এক বড় 4 জনের, ডাল দিয়েছেন 4 জনের, বাকিটা কি কি হবে? আচ্ছা, একটা ভর্তা নেন, সবজি। আপনি ভাই দর্শক, এখন আমরা রয়েছি রাঙামাটি শহর থেকে ঠিক অপোজিটে, লেকের একেবারে মাঝে। এটা হচ্ছে টংঘর রেস্টুরেন্ট। আর এখানে আমরা দুপুরের খাবারের অর্ডার দিয়ে গিয়েছি। এখন অন্যান্য যে সকল স্পটগুলোতে যাব সেখানে যাব আমরা, আর এসে খাবো। তার খাওয়ার সময় অবশ্যই খাবার মান এবং কী খেলাম সব কিছু রিভিউ করব। ইনি হচ্ছে আমাদের যে ট্রলারের ড্রাইভার নিখিল দাদা। নিখিল দাদা এরপরে আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাবে তার মুখে একটু শুনি। আমরা এখন কিন্তু রয়েছি সেই টংঘর রেস্টুরেন্টের সামনেই। এরপরে কোথায় যাবো আমরা? এরপর আমরা যাবো এখন ওই আদিবাসী গ্রামে যাবো, মার্কেটে যাবো, ছোট জন্য যাবো, বড় জন্য যাবো, মানে শুভলং জন্য আর কি। হ্যাঁ, তারপর যাবো তো জুম পাহাড়ে, এগুলো ঘুরে ফিরে খেলে আমরা আবার টঙ্গরে চলে আসবো। তো এই লেকের মাঝে আরও এরকম বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে যে কোনো জায়গায় কিন্তু খেতে পারেন। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই ট্রলার চালকরা যে জায়গায় এসে থামায়, অর্থাৎ যে জায়গায় অর্ডার দিতে বলে খাবারের, ওদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করা থাকে আগেই, অর্থাৎ এখান থেকে হয়তো কিছু একটা কমিশন ওরা পায়। দর্শক, এই চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়মিত তথ্য নির্ভর ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলেও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো বলতে বলতে আমরা এসে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য আদিবাসী মার্কেট। যদি এর পাশে আরও একটি স্পট রয়েছে, সেটি হচ্ছে নির্মাণনগর বৌদ্ধবিহার। তবে প্রথমে চলুন আদিবাসী মার্কেট ঘুরে দেখি। কয় টাকা পিস? 10 টাকা। বলে কি খুবই সস্তা। তো এই মার্কেটে মূলত এখানকার আদিবাসীদের বিভিন্ন রকম হস্তশিল্পের প্রোডাক্ট পেয়ে যাবেন, পাশাপাশি অসংখ্য এরকম খাবারের দোকান তো রয়েছেই। তো এখানে এই সিজনে আসলে, বিশেষ করে আনারসের সিজনে আসলে প্রচুর পরিমাণে আনারস পাবেন। তারপর পাহাড়ি যে ফল, বিশেষ করে আম, এগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এগুলো খেতে একেবারেই ভুলবেন না। তোমার বাসা কোথায় ভাই? এখানেই সকালে আসি আর সন্ধ্যা চলে যায়। তো আনারস তো খেলাম, এর পর্যায়ে চলুন আম, ডাব সবকিছু খেয়ে তারপর ঘুরে দেখা শুরু করি। এখানকার অধিকাংশ প্রোডাক্টই তাদের নিজস্ব তৈরি, যেমনটি এখানে এই যে গামছা তৈরি করছে।
তো এই বাজারের দক্ষিণ দিক থেকে হাঁটতে হাঁটতে একেবারে উত্তর দিকে আমরা চলে এসেছি। আর উত্তর দিকে আসলেই এরকম একটি পাহাড় পড়বে, আর এই পাহাড়ের উপরেই কিন্তু নির্মাণনগর বৌদ্ধবিহার। আর এই পাহাড়ের পাদদেশেই আদিবাসী মার্কেটের ওই যে পুরো ভিউ। তো চলুন এ পর্যায়ে মন্দিরের উপরে ওঠা যাক। রাঙামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাপ্তাই লেকের পাশে অবস্থিত এই নির্মাণনগর বৌদ্ধ মন্দিরে প্রতিনিয়ত প্রার্থনা ও ভ্রমণের উদ্দেশ্যে অসংখ্য লোকের সমাগম ঘটে। ওকে, এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে নির্মাণনগর বৌদ্ধবিহারের চূড়ায়, অর্থাৎ এই যে একেবারে সাথেই আমাদের বুদ্ধদেবের সেই মূর্তি। তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এদিকে অসাধারণ। এই জায়গাটায় বসে চারদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখলে ভালো না লাগার আসলে সুযোগ নেই। তো চলুন এ পর্যায়ে এখান থেকে নেমে পড়ি। আর এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আদিবাসী গ্রাম। এই আদিবাসী গ্রাম আর এর পূর্বে যে আদিবাসী মার্কেট আমরা দেখে এসেছি, এই দুইটা অনেকটাই একই রকম। এখানে অতিরিক্ত শুধু কয়েকটি বসতি দেখতে পাবেন, অর্থাৎ আদিবাসীরা কিভাবে থাকে, তাদের বাসস্থানের অবস্থা কেমন, এটাই। তো অলরেডি 3টা বেজে গিয়েছে, তাই এখানে বেশি একটা সময় আমরা নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমাদের সামনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পট রয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য ছোট ঝর্ণা, অর্থাৎ ছোট শুভলং ঝর্ণা। আজ জুন মাসের 14 তারিখ, বৃষ্টি একটু একটু কেবল শুরু হয়েছে, তাই ঝর্ণায় পানির প্রবাহ কিন্তু অনেকটাই কম। তারপরও যতটুকু রয়েছে তাতেই স্নান করে যাচ্ছি। তো এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মূল শুভলং ঝর্ণা, অর্থাৎ বড় শুভলং ঝর্ণা। তো এই যাওয়ার পথটি কিন্তু অসাধারণ। এখন রয়েছি একেবারে শুভলং ঝর্ণার কাছেই। এই জায়গাটা একেবারে মনে হচ্ছে ভিয়েতনামের মতো। আমার আসলে ভিয়েতনাম যাওয়া হয়নি, তবে ভিডিও বা ছবিতে যেমন দেখেছি মনে হচ্ছে যেন ভিয়েতনাম এসেছি। এর পূর্বেও কিন্তু আমি শীতের মৌসুমে কাপ্তাই লেকে এসেছি, তবে এই দুইটা মৌসুমের মধ্যে আমার কাছে মনে হয়েছে কাপ্তাই লেকের প্রকৃত সৌন্দর্য দেখতে হলে আসতে হবে শীতের মৌসুমে, কারণ ওই সময় পানিটা একেবারে নীল থাকে। আর সামনে যেটা দেখা যাচ্ছে এটাই কিন্তু শুভলং ঝর্ণা, তবে একেবারেই পানি নেই। আর কয়েকদিন পরে, অর্থাৎ বর্ষার মৌসুম পুরোপুরি শুরু হলে কিন্তু এখানে পানি দেখা যাবে। তবে কোনো জায়গাকে সঠিকভাবে উপলব্ধি করতে হলে বিভিন্ন সিজনেই কিন্তু সেখানে আসতে হয়। তবে আমরা যখন এসেছি এই সময়টা কিন্তু একেবারেই পারফেক্ট না, কারণ নেই বর্ষা, নেই শীতের সেই নীল জল। যাই হোক, সামনে যেটা দেখা যাচ্ছে এটাই কিন্তু জুম পাহাড়। আর এখানে এখন আর আমরা যাচ্ছি না, কারণ আমাদের অনেক ক্ষুধা পেয়েছে। আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনারা দুপুরের খাবারটা যদি এই জুম পাহাড়ে খান তাহলে জুম পাহাড় দেখা হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। তো বলতে বলতে আমরা আবার এসে পড়েছি টংঘর রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য। ব্যাম্বু চিকেনের সাথে অবশ্যই আমাদের যে টাইগার হকমামা আছে সে বলবে, এখনো না খেয়ে বলতে পারবে, মনে হচ্ছে ভালো হবে। খাবার কি অবস্থা মান? আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, সেই অনুপাতে খাবার একেবারে যাচ্ছে তাই। স্বাদ মোটামুটি, কিন্তু আসলে ব্যাম্বু চিকেন বলতে আসলে ব্যাম্বু চিকেন না, টাকা নিয়েছে আমাদের। ব্যাম্বু চিকেন আমরা এর আগে খেয়েছি, সেটা না। ব্যাম্বুর মধ্যে শুধু চিকেন ঢুকে এটা বলা হয়, কিন্তু আসলে ব্যাম্বু চিকেন ভাত খাচ্ছে কোনো কিছুই, লেবু দিয়ে এবং লবণ দিয়ে। লেবু দিয়ে লবণ দিয়ে। ব্যাম্বু চিকেন বলতে যা বুঝেছি সেটা নাই, লেবু দিয়ে লবণ দিয়ে ভালো, ডালও পাই না। এ ধরনের রেস্টুরেন্টগুলোতে খাবারের মান এরকম হবে এটা মাথায় নিয়েই কিন্তু আসতে হবে। তারপরও এরকম একটা পরিবেশে যাই খেয়েছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। দর্শক, এই কাপ্তাই লেক দিয়ে লোকাল লঞ্চে করে আগামীকাল আমরা চলে যাব সাজেক, অর্থাৎ আমরা আগামীকাল কিন্তু নৌপথে সাজেক যাচ্ছি। সেই ভিডিওটি আশা করি মিস করবেন না, অবশ্যই ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো খাবার শেষে আরও কিছুটা সময় ওখানে রেস্ট নেই এবং তারপরে কিছুটা সময় কাপ্তাই লেকে আরও ঘোরাঘুরি করে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় রিজার্ভ বাজারে। তো সন্ধ্যার পরে আবার হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আমরা পায়ে হেঁটে কিছুটা রাঙামাটি শহরটা হেঁটে দেখার চেষ্টা করি। আর এরপর 100 টাকা একটি সিএনজি নিয়ে চলে আসি আসাম বস্তি, যেখানে আসলে এখানকার অর্থাৎ এই রাঙামাটির অনেক ট্রেডিশনাল খাবার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনার বিকেলের নাস্তাটা আমাদের মতো সারতে পারে। তো আশা করি আগামীকাল নৌপথে রাঙামাটি থেকে সাজেক যাওয়ার সেই এক্সক্লুসিভ রুটে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে কাকডাকা ভোরে।